দেখুন, এই যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একটি পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তার মা এবং স্ত্রীকে উল্লেখ করে, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার মাথায় অক্সিজেন কম। আচ্ছা, মাথায় যদি অক্সিজেন কারোর কম যায়, সে কি পুলিশের গাড়িতে বোম মারতে বলে? অনুব্রত মণ্ডলের অ্যাড্রেস জানে না তা তো নয়, ওই পুলিশরাই তো আবার ওই অনুব্রত মণ্ডলকে দেখুন সুরক্ষা প্রদান করছে। একটা ললেস যে স্টেট এই পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে সেটা প্রতিদিন রিফ্লেক্ট হচ্ছে। এরা তো জেলবন্দি হলেই তো এদের ডাক্তার ডাকতে হয়, এদের শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হচ্ছে মানে সময় ঘনিয়ে এসছে জেলে যাওয়ার, এটুকু বোঝা যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে এবং শুধু তাই নয়, চায়ের দোকান থেকে পাড়ার আড্ডার ঠেক সব জায়গায় একটাই আলোচনা, কেষ্টর কি হবে। এবং এই কেষ্টকে নিয়েই মূলত সরগরম রাজ্য রাজনীতি, আলোচনার বিন্দুতেই উঠে আসছে অনুব্রত মণ্ডল, বীরভূমের একদা দাপুটে তৃণমূল নেতা। বর্তমানে যদিও তিনি দায়িত্বে রয়েছেন, তবে তিনি যেভাবে একজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে ওভার টেলিফোনে তাকে এবং তার পরিবারের সদস্যদের যে কুরুচিকর মন্তব্য করেছে, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের যে সক্রিয়তা এবং পুলিশের যে অতি সক্রিয়তা, এই প্রসঙ্গেই মূলত আমি কথা বলবো। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। মূলত পুলিশের কাছে যদি কোনো রকম অভিযোগ যায়, আমরা শহর বা শহরতলিতে দেখি পুলিশের একটা সক্রিয়তাও দেখি, পুলিশের অতি সক্রিয়তাও দেখি। এক্ষেত্রে এই নিষ্ক্রিয়তা তো অবশ্যই থাকে, তবে এই মুহূর্তে বীরভূমে যা চলছে তাতে আপনার নজর দিয়ে আপনি কি দেখছেন? আমি নতুন কিছু দেখছি না, আমি আগে যেভাবে দেখেছি সেভাবেই দেখছি। দেখুন, এই যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একটি পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তার মা এবং স্ত্রীকে উল্লেখ করে, এবং অত্যন্ত সেক্সিস্ট কমেন্ট, এবং আমি কি বলবো, রুচিহীন, অশ্রাব্য, বাংলা কোনো ভাষাই যথেষ্ট নয় যে ভাষায় তিনি কথা বলছেন। এইরকম একটি মানুষ তো আগে বলেছিল পুলিশের গাড়িতে বোম মারো, তারপরে দেখেছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার মাথায় অক্সিজেন কম যায়। আচ্ছা, মাথায় যদি অক্সিজেন কারোর কম যায়, সে কি পুলিশের গাড়িতে বোম মারতে বলে? সে তো অসুস্থ হয়ে বেড রিডেন হয়ে থাকবে, বিছানায় শুয়ে থাকবে। এইরকম মানুষগুলো আসলে এই যে সর্বোচ্চ স্তর থেকে তাদেরকে এই ধরনের উদ্বুদ্ধ করা হয় বলে তারা উদ্বুদ্ধ হয়ে থাকেন, এবং সেই উদ্বুদ্ধতা থেকেই পরবর্তী কমেন্টগুলো করেন। তিনি দেখেছেন পুলিশের গাড়িতে বোম মারো এটা বলার পরে পুলিশ মন্ত্রী যখন তাকে সাপোর্ট করে এই কথা বলছে, তখন সে পুলিশকে গালাগালি করেছে। এটা নতুন কিছু নয়, আমি মনে করি এটা হচ্ছে সেই নিরন্তর প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকার চলেছে, এই রাজ্য প্রশাসন চলেছে, পুলিশ চলেছে। এবং পুলিশ যদি সেই দিন ব্যবস্থা নিত অনুব্রতের বিরুদ্ধে, তাহলে আজকে এই দিন পুলিশকে দেখতে হতো না, নিজের মা নিজের বউকে ধরে গালাগালি দেওয়ার এই দিন দেখতে হতো না, যদি সেদিন পুলিশের গাড়িতে বোম মারা বলার পরেই তার উপযুক্ত শাস্তি হতো। ও উল্টে সে দেখেছে যে পুলিশ তো কিছু করতে পারলোই না, তাহলে পুলিশকে চলো আরো বেশি বলি। এই ধরনের মন্তব্যের পরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায়ও মামলা রুজু করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই রকম জামিন অযোগ্য ধারায় মামলা হতো, সেক্ষেত্রে কি হতো? দেখুন, জামিন অযোগ্য ধারায় মামলা হলেই যে কাউকে অ্যারেস্ট করতে হবে এটা যেমন আইনগতভাবে সিদ্ধ নয়, যে নিশ্চিতভাবে তদন্ত হবে, কিন্তু তদন্তে স্বার্থে কাউকে হয়তো ডাকতে হলো, সে এলো না, বা সে সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, তারপরেও পুলিশ তাকে তদন্ত প্রক্রিয়ায় আনতে পারছে না। পুলিশ তাকে জানে কোন পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়ায় তাকে নিয়ে আসতে হবে। অনুব্রত মণ্ডলের অ্যাড্রেস জানে না তা তো নয়, ওই পুলিশরাই তো আবার ওই অনুব্রত মণ্ডলকে দেখুন সুরক্ষা প্রদান করছে। তার দেহরক্ষী হিসেবে কেউ আছে, অনেকেই আছেন। ভাবুন, যে পুলিশের মা বউকে গালাগালি করছে, সেই পুলিশই গিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছে, অথচ সেই পুলিশের সুরক্ষা পেয়ে থাকা ব্যক্তিটি
পুলিশকে এসে অ্যাসিস্ট করছে না, পুলিশের মা বউকে ধরে গালাগালি দেওয়ার পরেও। এটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ললেস যে স্টেট এই পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে, সেটা প্রতিদিন রিফ্লেক্ট হচ্ছে। পুলিশের এই কোথাও অতি সক্রিয়তা, আপনি যে কথা বলছিলেন, কোথাও নিষ্ক্রিয়তা, কোথাও আবার এবং সমস্ত কিছু দেখে চুপচাপ বসে থাকা, সেটার ফলে পুলিশের আজকে ইমেজ তৈরি হয়েছে। এই পুলিশ দিয়েও পায় না, এই পুলিশকে গালাগালিও শুনতে হয়, এই পুলিশকে তার গাড়িতে বোম মারবে সেটাও শুনতে হয়, তারপরেও তাদের সেটা হজম করতে হয়, কখনো কখনো এই টেবিলের নিচে লুকাতেও হয়। আমরা চাই এরকম একটি সরকার আসুক, যাতে পুলিশকে অন্ততপক্ষে টেবিলের তলায় না লুকাতে হয়, অন্ততপক্ষে দুষ্কৃতীরা যেন ভয়ে টেবিলের তলায় লুকায়। বারবার তলব করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, এবং সেই অনুব্রত মণ্ডল বারবার বিভিন্নভাবে সেই পুলিশের যে হাজিরা, সেই হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই মুহূর্তে তার বাড়িতে ডাক্তার পর্যন্ত এসছে। এগুলো দেখুন, ডাক্তার তো যে কারোর বাড়িতে আসতে পারে। প্রথম কথা, ডাক্তার সে আপনিও একটু যদি মনে করেন অস্বস্তি ফিল হচ্ছে, আপনি ডাক্তার ডাকলে ডাক্তার চলে আসবে। ডাক্তার আসছে, তার বাড়িতে এসছে মানে যে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না সেটা তো আর নয়। আর এমনি জেলের অভ্যন্তরেও যারা থাকেন তাদেরও শরীর খারাপ হয়, তাদেরও দেখার জন্য ব্যবস্থা আছে। এরা তো জেলবন্দি হলেই তো এদের ডাক্তার ডাকতে হয়, এদের শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হচ্ছে মানে সময় ঘনিয়ে এসছে জেলে যাওয়ার, এটুকু বোঝা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে ছাত্র নির্বাচনের সময় কলকাতার বুকে একজন পুলিশ আধিকারিকের মৃত্যু পর্যন্ত ঘটেছিল। কলকাতার বুকে থানার টেবিলের তলায় পুলিশকে লুকাতে হয়েছিল, এবং তারপরেও পুলিশ এতটা কি করে সহ্য করছে? এবং সেটাই তো আমারও প্রশ্ন, আপনার যেমন প্রশ্ন, আমি তো এর উত্তর খুঁজছি। যে পুলিশ ডিএ পায় না, যে পুলিশের উপরে এত অত্যাচার করছে, যে পুলিশ মানে টেবিলের নিচে লুকাতে হচ্ছে, যে পুলিশকে নিজের মা নিজের বউকে নিয়ে গালাগালি শুনতে হচ্ছে, তারপরে পুলিশ তাকেই আবার সুরক্ষা প্রদান করছে, তাকেই আবার সুরক্ষিত রাখছে, এবং তাকে একটা তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ পর্যন্ত করাতে পারছে না। অ্যারেস্ট তো অনেক পরের গল্প, তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ দিয়ে গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে, সেই সহযোগিতা পর্যন্ত তার কাছে পাচ্ছে না, সেটা অ্যাসিওর করতে পারছে না পুলিশ। এই পুলিশের কাছে কি প্রত্যাশা করেন আপনি? কোনো কিছুই প্রত্যাশা করেন না। তাহলে পুলিশ গ্রেপ্তার কেন করছে না? সেটাই তো আমারও প্রশ্ন, যে পুলিশ কেন তার সহজ সত্য কারণ হচ্ছে যে তার মাথায় হাত রয়েছে যে ব্যক্তির, তিনি তো বুঝতেই পারছেন কোন ব্যক্তি, যিনি বলেন তার মাথায় অক্সিজেন কম যায়, সেটা তো তিনি আগে দেখেছেন, তিনি দেখিয়েছেন তো। ওর মাথায় তো পুলিশ মন্ত্রী, কারোর মাথায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত থাকে, পুলিশের ক্ষমতা হবে যে সেই তাকে গ্রেপ্তার করবে, যতক্ষণ পর্যন্ত না সেই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী চাইবেন। তাহলে কি দলীয়ভাবে বলা হয়েছিল যদি সে ক্ষমা না চায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস? তাহলে সেই ক্ষমা চাওয়ার পরেই কি ব্যাপারটা এইরকম জায়গায় চলে যাচ্ছে? দেখুন, একটা ক্রিমিনাল অ্যাক্ট করার পরে ক্ষমা চাইছি এটা বলে দিলে সেটা কি যথেষ্ট হয়ে যায়? তো লোকে কাল থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে আর দিয়ে তারপরে ক্ষমা চাইবে। আপনি কালকে যে কোনো এই কলকাতার যে কোনো থানার একজন ওসিকে কালকে ফোনে অনুব্রত মণ্ডল যা যা বলেছে, যদিও আমি জানি আপনারা কেউ ওই ভাষায় কেউ কথা বলেন না, কিন্তু আপনি ছেড়ে দিন, যে কোনো লোক কোনো ওসিকে বা আইসিকে ওই ভাষায় কথা বলে এবং তারপরে ক্ষমা চাই, সেই ওসি বা আইসি সেই মানুষটিকে ছাড়বে বা আইনে ছাড়া উচিত? কোনোটাই না। তাহলে অনুব্রত মণ্ডলের জন্য হচ্ছে না কেন? তার কারণ তার মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর হাত রয়েছে। তিনি তো বলেন ওর মাথায় অক্সিজেন কম যায়। যার মাথায় অক্সিজেন কম যাওয়ার মাথায় তো রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত। ফলে এই এখন প্রশাসনের মধ্যে আর অক্সিজেন কেউ খুঁজে পাচ্ছে না, যে অক্সিজেন নিয়ে অ্যারেস্ট করতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো আজ অনুব্রত মণ্ডলের এই যে তার যে একজন আধিকারিককে যেভাবে বলেছে এবং তার স্ত্রী এবং মাকে উদ্দেশ্য করে যে কুরুচিকর মন্তব্য করেছে, তার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন? তিনি নিন্দা করলেন বা না করলেন সেটা ইমেটেরিয়াল। তার কারণ তিনি তো আর রাজ্য প্রশাসনের কেউ নন, তিনি একজন এমপি। হতে পারে তিনি শাসক দলের এমপি, হতে পারে অত্যন্ত প্রভাবশালী এমপি, হতে পারে তৃণমূল কংগ্রেসের তিনি কোট আন কোট নাম্বার 2, তিনি তো প্রশাসনের কেউ নন। তাহলে তাকে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছে, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ ডিজি, ওই জেলার এসপি, তারা কি করছে? এরা কি করছে? ওই জেলার এসপি কি করছে? আমি তো সেদিন অবাক হয়ে দেখলাম, এসপি এসছেন আমতা আমতা করে, মানে এফআইআর হয়েছে কি না, এফআইআর হয়েছে পরে দেখিয়ে দিচ্ছি, বাঁ দিকে তাকাচ্ছেন, ডান দিকে তাকাচ্ছেন, আমতা আমতা করছেন। একজন পুলিশ আধিকারিক
এই এফআইআর হয়েছে এই সেকশন, তিনি তো কাগজ নিয়ে বসবেন, এই সেকশনে এফআইআর রুজু হয়েছে, এই সেকশনটা কেন অ্যাট্রাক্টেড হলো তিনি বলবেন, তারপরে তিনি বলবেন এই ব্যবস্থা নিয়েছি, এই নিয়েছি, না হলে এই অ্যারেস্ট করবো বা অ্যারেস্ট করেছি, এটা অ্যাড্রেস করবে একজন জেলার এসপি। ওই বডি ল্যাঙ্গুয়েজ, সুপ্রিম কোর্ট বলছে যে কোনো এফআইআর রুজু হলে সেই এফআইআরটি আপনাকে আপলোড করতে হবে 24 ঘন্টার মধ্যে। আপনি অনুব্রত মণ্ডলের এফআইআর কপি দেখাতে পারবেন? কতদিন কেটে গেছে? পারবেন না। তাহলে যে সাহস আইসি দেখিয়ে অনুব্রত মণ্ডলের মোবাইল রেকর্ড করলো, সেই সাহস কি তাহলে জেলা পুলিশ দেখাতে পারছে না, এসপি দেখাতে পারছে না? আমি জানি না ওটা কিভাবে এসছে, আপনারা দেখিয়েছেন সেটুকুই দেখিয়েছি। তিনি রেকর্ড করেছেন নাকি কেউ রেকর্ড করেছে সেটাও জানি না, সেটারও তদন্ত হওয়া উচিত বা সেটারও তদন্তের আওতাধীন হবে নিশ্চিতভাবে। তিনি নিজে রেকর্ড করে অন্য কাউকে দিয়ে দিয়েছেন নাকি কেউ কলটাকে কেউ রেকর্ড করিয়েছে, কোনোভাবে রেকর্ড করিয়েছে, কেউ ইন্টারসেপ্ট করছেন কিনা, কেন্দ্রীয় এজেন্সি না স্টেট এজেন্সি, এগুলো অনেক প্রশ্ন আছে, সেগুলোরই তো তদন্ত হওয়া উচিত। তদন্তে পুরো বিষয়টি আসবে, ফলে সেই পুরোটাই তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত যদি সঠিক হয় তবেই সঠিক জানা যাবে, আর না হলে এই পশ্চিমবঙ্গে যা চলছে অব্যবস্থা চলতে থাকবে। তৃণমূলকে তাহলে ভয় পাচ্ছে অনুব্রত মণ্ডল জেলে গেলে 26-এর ভোটে কি হবে? ওরা তো আগেও জেলে গেছে, তো তৃণমূল কংগ্রেসের 26-এ কিছু আছে বলে আমার মনে হয় না। যেভাবে এই দুর্নীতি উন্মোচিত হয়েছে জনগণের সামনে, যেভাবে এদের অপারগতা অক্ষমতা সেটা উন্মোচিত হয়েছে, প্রশাসনিক অক্ষমতা, তারপরে আর তৃণমূল কংগ্রেস সম্পর্কে আর সাধারণ মানুষের একেবারেই ভালো ধারণা তো ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষ চিন্তা করতেই চাইছেন না, কারণ ওকে কনসিডারই করছে না মানুষ। এখন মানুষ খুঁজছে অল্টারনেটিভ একটি শক্তিকে, যে শক্তি মানুষের কথা বলবে, মানুষের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন চাইবে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে সর্বাংশে তুলে ধরতে পারবে, শুধুমাত্র মুখে বলার জন্য নয়, প্রকৃত উন্নয়ন চাইবে, বিশেষ করে বেকারদের কাজ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই রাজ্যে বিগত যে 2011 সালের পর থেকেই বা তার আগেও বলা যেতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শেষের দিকে, বামফ্রন্টের শেষের দিকে তিনি কোনো কাজ করতে দেননি, যে কোনো কারণেই হোক। ফলে সেই সময় থেকে মানুষ সত্যি চাইছেন কর্মসংস্থান, কিন্তু কর্মসংস্থান হবে কোথায়? না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, কোনো জায়গায় হচ্ছে না। কারণ বেসরকারি ক্ষেত্রে হতে গেলে শিল্পোদ্যোগ লাগবে, এই রাজ্যে কেউ শিল্প স্থাপন করবে না। আর সরকারি কি অবস্থা সেটা এসএসসি, প্রাইমারি, এসব তো উদাহরণ। নিয়োগ হওয়ার আগে বাজারে টাকা তুলতে লোক নেমে যায়, দুর্নীতি। তো সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছেন না, তারা কর্মসংস্থানের জন্য হয় অন্য রাজ্যে বা বিদেশে চলে যেতে হচ্ছে। অপরদিকে অব্যবস্থা, প্রশাসনিক অব্যবস্থা দেখছেন, কেউ ন্যায় পাচ্ছে না। এই যে প্রতিটি মানুষ বঞ্চিত হচ্ছে, অথচ প্রশাসনিক যে ন্যায় ব্যবস্থা, সেই প্রশাসনিক ন্যায়ের মাধ্যম দিয়ে কোনো ন্যায় হচ্ছে না। তাদের সর্বশেষে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। ফলে সমস্ত কিছু যদি আদালতই ঠিক করবে, আদালতেই আসতে হবে, প্রশাসনটা রয়েছে। এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে আছে। যারা এসে প্রশাসনে বসতে চেয়ে সাধারণ মানুষের দাবি দেওয়া পূরণের কথা বলেছিলেন, সাধারণ মানুষকে বলেছিলেন যে তোমাদের উন্নয়নের মুখ দেখাবো, তোমাদের বাড়ির ছেলের কর্মসংস্থান হবে, তারা তো রিলিফ পাচ্ছেন না। ফলে তারা খুব স্বাভাবিকভাবে তাদের প্রশাসনে দেখতে চাইবেন না, ফলে খুব স্বাভাবিকভাবে তারা ক্ষমতায় থাকবেন না, খুব স্বাভাবিকভাবে মানুষ তাদের নির্বাচিত করবে না। এটাই স্বাভাবিক। 2026-এ তৃণমূল কংগ্রেস একটি প্রান্তিক শক্তিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। শেষ প্রশ্ন, ইতিমধ্যেই সিবিআই গরু পাচার কাণ্ডে সেই সাক্ষী, যে সাক্ষীদেরকে ভিত্তিতেই মূলত জেল খাটতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে, সেই সিবিআই তারা ইতিমধ্যেই সাক্ষীদের সাথে অনুব্রত মণ্ডল যোগাযোগ করছে কিনা বা করেছে কিনা সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বোলপুরে সিবিআই পৌঁছে গিয়ে সেই প্রক্রিয়া শুরু করেছিল। দেখুন, আমি প্রথমেই বলি, সিবিআই বোলপুরে পৌঁছানোর কি দরকার? সিবিআই তো যদি দিল্লিতে থাকতো তাহলে অনুব্রত জেল থেকে বেরোতে পারতাম। আমার তো সিবিআইকে বোলপুরে দেখার থেকে আমার তো সিবিআইকে দিল্লিতে দেখতে বেশি ইচ্ছা করছে।